পৃথিবীর কোন শহরে আপনি রাস্তার মোড়ে মোড়ে পাবেন সস্তা এবং মুখরোচক খাবার? কলকাতায়। এখানে নানা ধরনের মানুষ পাবেন নানা ধরনের খাবার। মানে আপনি যদি সত্যি জাঙ্ক ফুড চাইছেন তাহলে চলে যান বিবেকানন্দ পার্কে। ওখানে আপনি পাবেন ফুচকা, ভেলপুরি, চাট, ঝালমুড়ি। আর একটু অন্য ধরনের খাবার চাইলে আপনি পাবেন গ্লোব সিনেমার সামনের রাস্তাটায়। সেখানে নিউ মার্কেটে সারাদিন শপিং করে আপনি গরম গরম ধোঁয়া বেরোনো চাউমিন খেতে পারেন, মাটন চাপ, চিকেন বিরিয়ানি, ঘুগনি। আর একটু অন্য ধরনের খাবার চাইলে আপনি পাবেন কলেজ স্ট্রিটের মার্কেটে গরম গরম ভাত, ডাল আর মাছের ঝোল। আরও চয়েস চান তাহলে চলে যান ডালহাউসিতে। সেখানে অফিস পাড়ার লোকেরা বাড়ি ফেরার পথে পাবে মচমচে টোস্ট, অমলেট আর চা। আর কি দরকার? মানে সব রকমের মানুষ, ভিন রাজ্যের মানুষ, সব রকমের খাবার, একটাই শহর। চলুন আজকের নারীর স্বাস্থ্য বিভাগে আমরা দেখব কলকাতা এবং তার রাস্তার খাবারের উপরে একটা আলোচনা। নমস্কার, নারীর কমলা নিয়ে এসেছি আপনাদের জন্য ফ্যাশন সেগমেন্ট। আমরা আপনাদের অনেক চিঠি পাচ্ছি, তার সঙ্গে পাচ্ছি সেসব পাঠানো স্যাম্পলস। সবার স্যাম্পলের মধ্যে থেকে এবারে আমরা সেরা স্যাম্পল বেছে নিয়েছি এবং এবারের স্যাম্পল যেটা বেছে নিয়েছি সেই স্যাম্পলটি হচ্ছে এটা, এবং এটাই হয়েছে আমাদের ডিজাইন অফ দ্য মান্থ। কে পাঠিয়েছে বলুন তো? ঝাড়খণ্ড থেকে সুপর্ণা ব্যানার্জি। আসলে ওনার সঙ্গে সরাসরি কথা বলা যায়। নমস্কার সুপর্ণা। সুপর্ণা, তুমি নারী দেখো? হ্যাঁ। আর কেমন লাগে তোমার? আমার খুব ভালো লাগে, নারীর মানে পুরোটাই আমার বেশ ভালো লাগে। ভাল লাগে। আর তুমি নারীর প্রথম দিন থেকে দেখছো? নারী জবে থেকে শুরু হয়েছে? নারী জবের থেকে শুরু হয়েছে না, জবের থেকে আমরা কেবল কানেকশন নিয়েছি। বাহ, তবে থেকে আমি দেখি। আচ্ছা, তুমি যে এত দূর থেকে এসছো আমাদের দর্শক বন্ধুদের কাছে, তার জন্য তোমাকে আমরা জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তুমি আমাদের একটা স্যাম্পল পাঠিয়েছো, এই হচ্ছে সুপর্ণা সেই স্যাম্পল, এবং এটা অসাধারণ কাজ করেছে ও নিজের হাতে। আচ্ছা, এই কাজটা সম্বন্ধে তুমি যদি আমাদের দর্শকদের কিছু বলো, মানে হঠাৎ তুমি কি করে ভাবলে যে এরকম একটা কাপড়ে তুমি এরকম এমব্রয়ডারি করবে? এই কাজটা আমি সিন্ধি স্টিচের ওপর করি। আমার মানে ছোট থেকে ভীষণ শখ থাকে, মানে সবকিছু বিষয় করার, মানে সেলাই, পেন্টিং, মানে গান, কবিতা, মানে প্রতিটি জিনিসের মধ্যে রান্না টান্না। তো আমার মানে ড্রেসের মধ্যেও যে আছে যে নতুন নতুন ড্রেস, এক ধরনের ড্রেস না পরে অন্য ধরনের ড্রেস পরানো। তাই বোনকে আমি মানে নতুন নতুন ভাবে সাজাতে খুব ভালোবাসি ওকে। আচ্ছা সুপর্ণা, একটা কথা তোমাকে খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে তুমি যখন প্রথম নারীর কাছ থেকে ফোনটা পেলে তখন তোমার কেমন লাগলো? প্রথম ফোনটা আমি রিসিভ করিনি, ওটা আমার বোন রিসিভ করেছে। ও শুনে ভীষণ খুশি, ও বলছে যে আমার দিদি নিশ্চয়ই যাবে ওখানে ইন্টারভিউ দিতে। ও আমাকে তখন কিছু জানায় না, ও মানে কন্ট্যাক্ট নম্বর নিয়ে রেখে নেয়। তারপর আমি যখন বিকেলে বাড়ি ফিরে আসি ও আমাকে সারপ্রাইজ দেয়, বলে যে আমি তোকে সারপ্রাইজ দিচ্ছি কিন্তু শর্ত আছে, আমাকে কিছু বানিয়ে খাওয়াতে হবে আগে। কি বানিয়ে খাওয়ালে তুমি তোমার বোনকে? স্যান্ডউইচ বানিয়ে ওকে খাওয়ালাম। তারপর ও আমাকে জানালো, আমি শুনে এত খুশি হয়েছি যে চোখ থেকে ঝরঝর জল পড়তে লেগেছে। মা বাবাকে চট করে প্রণাম করেছি আর বলছি কি জানো, আমি ভগবানের কাছে প্রার্থনা করছিলাম যে আমার জন্য স্যাম্পলটা চয়েস হয়েছে। হ্যাঁ, আর আমরা তোমার স্যাম্পলটা আমাদের সব থেকে পছন্দ হয়েছে। আর এত সুন্দর হাতের কাজ আমরা চট করে তো মানে সত্যি কথা বলছি আমরা ডিজাইনারদের কাছ থেকে পাই। এমন যে কেউ বাড়িতে বসে এরকম হাতের কাজ করতে পারে আমাদের কিন্তু সেরকম ধারণা না। আগে সবাই আমার নাম করতো খুব, কিন্তু আমি ভাবিনি যে সত্যি আমার কাজের যে এত প্রশংসা হবে। আর এখন আমার সঙ্গে তোমার ইন্টারভিউটা আমি বলবো না, আমার মনে হয় একটা ভালো আড্ডা এবং গল্প হচ্ছে, সেটা ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আচ্ছা সুপর্ণা, আমাদের দর্শক বন্ধুদের তোমার একটু হাতের কাজগুলো এবার দেখাবো। যেমন তুমি ধরো এইটা তুমি কি বানিয়েছো? এটা তো একটা দেখতে পাচ্ছি একটা তোয়ালে, ছোট্ট হ্যান্ড টাওয়েল। এটাতে তুমি এই লাল আর সাদা দিয়ে একটা কাজ করেছো। কি করে করেছো এবং হঠাৎ এই আইডিয়াটা কোথা থেকে এলো তোমার মাথায়? আমি পিক্টোগ্রাফ ছুঁচ দিয়ে আগে একটা সিম্পল কালো কাপড়ের মধ্যে ফুলটা বানিয়েছিলাম, তারপর ওটাকে কাঁচি দিয়ে কেটে যেভাবে অ্যাপ্লিক করা হয় ঠিক সেইভাবে আমি এটাকে অ্যাপ্লিক করে বসিয়েছি। বাহ, খুব সুন্দর। আর এটা তোমার মাথায় কি করে এলো যে একটা ছোট্ট হ্যান্ড টাওয়েলে তুমি এরকম জিনিস করতে পারবে? এমনি দেখে দেখে শিখেছো? পিক্টোগ্রাফ চালাতে দেখেছি, কিন্তু এটা আমি ফোনের, যখন ফোন আসে বাড়িতে ফোন কভারের জন্য বাবা বলতে লাগলো একটা ফোন কভার তৈরি করতে হবে।
আমি ফট করে দেখলাম যে এটাই আছে, এর মধ্যে যদি ফুল করে ফোনটাকে আমি ঢাকা দিচ্ছি, দেখতে খুব ভালো লাগছে। বাহ, অপূর্ব। তুমি পড়ছো কোথায়? আমি ওখানে এসপি কলেজে পড়তাম, আমার গ্রাজুয়েশন হয়ে গেছে। আচ্ছা, কি নিয়ে গ্রাজুয়েশন করলে? আমি বটনি অনার্স করেছি। বটনি অনার্স নিয়ে, বাহ। আচ্ছা সুপর্ণা, এই স্টিচটা কি স্টিচ বলে, মানে যেটা তুমি আরেকটা চুড়িদারের উপরে করেছো, এটাও কি বোনের জন্য? হ্যাঁ, আমি আমার বোনকে ভীষণ ভালোবাসি। এইটা কম্পিউটার স্টিচের ওপর করেছি। ও প্লেন কাপড় মানে রেখে দিয়েছে, দিয়ে বলছে দিদি এবার অন্য একটা ড্রেস অন্য স্টিচে আমার চাই। আর কম্পিউটার তুমি কি পড়েছো কম্পিউটার? হ্যাঁ, আমার একটু একটু অভিজ্ঞতা আছে। মোটামুটি কম্পিউটার থেকে ডিজাইনগুলো তুমি নামাতে পারো? না, এটা কম্পিউটার স্টিচ, এটা একটা স্টিচ। আচ্ছা, আলাদা স্টিচ বলে এটাকে? বাহ, এটা এখন মডার্ন স্টিচ চলেছে, কিন্তু এটার কাজ বেশিরভাগ চাদর, তারপর বেডশিট এইসবে হচ্ছে, কিন্তু আমি ওটাকে সালোয়ার কামিজে তুলে ধরি। আর এটার কথা একটু বলো, এই মিরর ওয়ার্কটাই কাজ। এটা সিন্ধি স্টিচ করেছি। সিন্ধি স্টিচ করার পর আমি মানে ওটার মধ্যে কাঁচ সেট করে ওর গলাটার ফিনিশিং দিয়েছি। এই সাইডেও আমি ওই সিন্ধি স্টিচ দিয়ে সাইডটাকে করেছি। আচ্ছা, আমাদের মডেল একটা গোলাপ, এরকমই একটা অন্য গোলাপি, অন্য শেডের গোলাপি রঙের সালোয়ার পরে আছে, ওটা তুমি কখন বানালে, কি করে বানালে? ওটা ওই সাউথ সিল্ক মায়ের শাড়ি ছিল, ওটা সাইজে একটু ছোট হয়ে যায়। মায়ের শাড়ি কেটে বানিয়ে? হ্যাঁ, কারণ আমি কাটিং শিখেছি। বাহ, আর মা বকলো না? না, আমার মা বকেন না। আমার মা বাবা আমাকে খুব প্রোৎসাহন দেয় প্রতিটি কাজে। ভাই বোন মানে আমার হ্যাঁ, বাড়ির মানে আমার কোম্পানিটা খুব ভালো, আমাকে প্রত্যেকটি কাজে উৎসাহ দেওয়া হয়। উৎসাহ দেওয়া হয়, কখনো কিছু বারণ করা না, হয় না? বারণ করা হয় না। কিছু নষ্ট করলেও বকা হয় না, বরং বলা হয় আচ্ছা এবার ভুল হয়েছে, আবার ঠিক হবে। তার জন্য হয়তো তুমি ভুলটা কম করো। হ্যাঁ। আচ্ছা, এবার এই ডিজাইনগুলো সম্বন্ধে একটু বলো। এটা আমি যে আছে এর বডিটাই মানে কাজটা করেছি। তো বডিটা এই যে পেইন্টিংটা, এটা আমি থ্রেড দিয়ে করেছি। থ্রেড পেইন্টিং। আচ্ছা, থ্রেড পেইন্টিংটা কি জিনিস? থ্রেড পেইন্টিংটা হচ্ছে থ্রেড, মোটা থ্রেডকে ফেব্রিক কালারে ডুবিয়ে তারপর আস্তে আস্তে সেটা দিয়ে মানে পেইন্টিং করলে, যে পেইন্টিং জানে না সেও কিন্তু সেটা করতে পারে। আচ্ছা, মানে আমিও করতে পারবো বলছো? আপনিও করতে পারবেন, মানে যে কোনো জিনিসের উপর করা যায়। কিন্তু আমি করেছি এটা সালোয়ার কামিজ। এবার হাতের কাজটাও তো আমার মনে হচ্ছে খুব ভালো, এখানে মিরর ওয়ার্ক আছে, জড়ি আছে, এইগুলো তুমি কি করে করলে, মানে এত সূক্ষ্ম কাজ? এটা আমার একটা মটকা সিল্কের মানে সালোয়ার কামিজ ছিল, সেটা আমি প্রেস করতে দিই, তো ওটা আবার জ্বলিয়ে দেয়, দিয়ে আমার এই কাজটা ভীষণ ভালো। হ্যাঁ, জ্বলে যায়। তারপর আমি কি করি না, ওটার থেকে ওর হাতটাকে গলাটাকে কেটে নিয়ে আমি মানে আমার সিল্কের ওই সালোয়ার কামিজেরই ওড়না, এটা ওড়না কিন্তু ওড়নার মধ্যে সেট করে সালোয়ার কামিজ তৈরি করে নিই। অসাধারণ, মানে সত্যি তোমার মানে বুদ্ধির বিষয়ে কি বলবো, খুব সুন্দর। আর তার মধ্যে তুমি যে এত সূক্ষ্মভাবে এইগুলোকে করে, এই ডিজাইনগুলোকে করেছো, আলটিমেটলি কিন্তু জামাটা অপূর্ব দেখাচ্ছে, তাই না? অসাধারণ। আচ্ছা, এবার এই জিনিসগুলো বলে, এগুলো তো বোধহয় জামা না, এটা বোধহয় টেবিল ক্লথ। হ্যাঁ, এটা টেবিল ক্লথ। আচ্ছা, এগুলো কি তোমার হাতে, নিজের হাতে? হ্যাঁ, নিজের হাতে। আমি ঘর সাজাতে খুব ভালোবাসি। এটাও কিন্তু আমার ওড়না কেটে, মোটা ওড়না গায়ে দেওয়া যায় না, নতুন ওড়না রাখা ছিল, ফট করে টেবিল ক্লথে দেখছি টেবিল ক্লথের দরকার, আমি কেটে সঙ্গে সঙ্গে ওটাকে ফেব্রিক করে, এটা কিন্তু আমার ফার্স্ট ফেব্রিক কাজ। আচ্ছা, প্রথম কাজ তোমার, বেশ সূক্ষ্ম, খুব ভালো ভালো। আচ্ছা, এইটা তুমি? এটা যেটা স্যাম্পল পাঠিয়েছিলাম তার পাটা আমি কাটিং এটা নিজেই করেছি, নিজে। আচ্ছা, এগুলো একটু অন্য ধরনের জিনিস বোধহয়। এটা মধুবনী পেইন্টিং, এটা হচ্ছে টিভি কভার। টিভি কভার? আচ্ছা, এটা কি করে মানে তুমি শিখলে? মানে টিভি কভারের জন্য তো একটু, এটা তো একটা টেকনিক আছে না? আমি কাটিং শিখেছি। কাটিং শিখেছো, তারপরে জিপ টিপ দিয়ে মেশিন এমব্রয়ডারি শিখেছি, কিন্তু হ্যান্ড এমব্রয়ডারি, তারপর ফেব্রিক অ্যাপ্লিক, এগুলো সব নিজের আইডিয়া। এগুলো কোনোটা কল্পনা শক্তি থেকে করছো? হ্যাঁ, কোনোটা ট্রেনিং না। এটা আমি ম্যাগাজিনের মধ্যে এমনি স্কেচিং মানে লাইন দেখি, তারপর নিজে এটা সম্পূর্ণ আঁকা হাতে। আচ্ছা, এটাকে কি আঁকা বলে? এটাকে এমনি ফুল, আমি বটনি নিয়ে পড়েছি তো তাই ফুল পাতা বেশি ভালোবাসি। আর ফুল পাতা সবসময় প্রকৃতির একটা মানে বড় জিনিস, বড় অংশ তো। কিসের শখ আছে তোমার? গার্ডেনিং এর ভীষণ শখ। আচ্ছা, তুমি গার্ডেনিং করো? হ্যাঁ, গার্ডেনিং করি। তোমার বাড়িতে অনেক ফুল তাহলে? হ্যাঁ, ফুল, তারপর কিচেন গার্ডেন। বাহ, তাহলে সেখান থেকেও তুমি প্রেরণা পাও নেচার থেকে? হ্যাঁ, কালার কম্বিনেশন পাই। আর তুমি বড় হয়ে কি হতে চাও? ফ্যাশন ডিজাইনার হবে? আমি যদি সোর্স পাই তো নিশ্চয়ই হব। নিশ্চয়ই সোর্স পাবে, এত সুন্দর তোমার হাতের কাজ, তুমি নিশ্চয়ই পাবে। হ্যাঁ, একটা ফেব্রিক আছে তোমার, নিশ্চয়ই দেখাবো। এইটা তো? হুম। এটা তুমি কি কাজ করেছো একটু বলো? এটা ফেব্রিকের কাজ করেছি সালোয়ার কামিজের উপর।
এটাও কিন্তু আমি ওড়না দিয়েই করেছি। মানে এটা একটা ওড়না ছিল, সেটাকে তুমি আচ্ছা এটাও কি বোনের জন্য? সাইজটা দেখে আমার মনে হচ্ছে বাহ, খুব সুন্দর। তোমার সোর্সের কথায় ফিরে আসি, তুমি নিশ্চয়ই সোর্স পাবে, আমাদের সকলের সেটাই কাম্য তোমার বিষয়। এবং তুমি যে এখানে এত দূর থেকে এসছো তার জন্য আমরা সত্যি অভিভূত। আমিও ভীষণ খুশি হয়েছি যে আমাকে যে এখানে ডাকা হয়েছে, আমি মানে ধারণার বাইরে। না না, এখন তো ধারণার মধ্যেই হয়ে গেল ব্যাপারটা। তাহলে নিশ্চয়ই তোমারও ভালো লাগলো, আমারও তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আমার ভীষণ ভালো লেগেছে। অনেক ধন্যবাদ তোমায় সুপর্ণা, নমস্কার। নমস্কার। তাহলে আজকের এপিসোডে আমরা দেখলাম সুদূর ঝাড়খণ্ড থেকে আমাদের একটি ছোট্ট বন্ধু সুপর্ণা ব্যানার্জি এসছে এবং আমাদের সঙ্গে তিনি এই প্রোগ্রামে যোগদান করলেন, তার ক্রিয়েশন দেখালেন এবং আমরা সত্যি অভিভূত তার সঙ্গে কথা বলে। আজকের এই ফ্যাশন সেগমেন্ট কেমন লাগলো লিখতে ভুলবেন না। আজকের এই ফ্যাশন সেগমেন্ট এখানেই শেষ করছি, ভালো থাকবেন। নমস্কার, দেবযানী আবার নিয়ে এসেছে আপনাদের সামনে নারীর স্বাস্থ্য বিভাগ। ইনফ্যাক্ট কী নিয়ে আলোচনা করব এটা সকাল থেকেই না ঠিক ভেবে উঠতে পারছি না। তারপর আমি ভাবলাম যে একটা টপিক নিয়ে তো আমরা এখনো পর্যন্ত ডিসকাস করিনি, সেটা হচ্ছে স্ট্রিট ফুড, তাই না? কলকাতা শহরে মেইনলি, আমি বাইরের কথা বলছি না, রাস্তায় দাঁড়িয়ে খাওয়ার কিন্তু প্রবণতা আমাদের সবাই আছে এবং আমরা কিন্তু খুব ভালোবাসি, আমরা ভাবি খুব টেস্টি ফুড পাওয়া যায়। তো চলুন না আজকে একটু স্ট্রিট ফুড নিয়ে আলোচনা করি। খাওয়াটা কি ভালো না খারাপ এ নিয়ে জানা যাক। আজকে আমাদের মধ্যে আমরা যাকে পেয়েছি তাকে পাওয়া কিন্তু পরম সৌভাগ্য এবং সেই সৌভাগ্যটা কিন্তু আমার হচ্ছে। আমাদের মধ্যে আজকে এসছেন ডিন অ্যান্ড ডিরেক্টর প্রফেসর অফ অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথে ডক্টর ইন্দিরা চক্রবর্তী। নমস্কার। নমস্কার। আচ্ছা দিদি, এই যে কলকাতা স্ট্রিট ফুড এর রেঞ্জটা মানে ভ্যারাইটি সম্বন্ধে যদি একটু বলেন। অ্যাকচুয়ালি রাস্তার খাবার বলতে লোকে প্রথমেই ভাবে যে এটা খুব মানে ছোট জিনিস, কিন্তু তা মোটেই নয়। যদি আমরা রাস্তার খাবার দেখি, কলকাতাতেই অন্তত 200 ধরনের রাস্তার খাবার পাওয়া যায়। 200 ধরনের? এবং তার মধ্যে অন্তত 50টা ভ্যারাইটি অসম্ভব পপুলার, মানে সবাই খাচ্ছে। এবং শুধু খাচ্ছে বলবো না, এটা হচ্ছে তাদের হয়তো খুব ভোরবেলা বাড়ির থেকে বেরিয়ে সারাদিন কিছু খাবার নেই, সারাদিন ট্রেনে করে এসছে, তাদের কিন্তু এটাই আসল খাবার। সেজন্য রাস্তার খাবার আমার মনে হয় কোনো দিকেই আমরা যদি অন্য যে কোনো হোটেল রেস্টুরেন্ট বা অন্য কোনো খাবারের সঙ্গে তুলনা করি, তাহলে রাস্তার খাবার আমার মনে হয় আজকে আমাদের জীবনে সব কিছুর ওপরে স্থান পাবে, সব কিছুর ওপরে। আচ্ছা দিদি, এই স্ট্রিট ফুড কোয়ালিটি সম্পর্কে আপনার কি মত? কোয়ালিটিতে আমরা অ্যাকচুয়ালি যখন কাজটা করেছিলাম তখন আমরা স্ট্রিট ফুডটা একটা টোটাল অ্যাসেসমেন্ট করেছিলাম যে তার দেখতে কেমন, খেতে কেমন, দাম কেমন। দামের দিকে দেখতে গিয়ে অবশ্যই বলবো, যদি আপনি ফাইন্যান্সিয়াল কোয়ালিটির কথা বলো তাহলে আমি বলবো এর থেকে ভালো বাড়িতেও হয় না। কারণ আমরা দেখেছি অ্যাবাউট 1000 ক্যালোরি মতো 5 থেকে 7 টাকার মধ্যে পাওয়া যায়, যেটা বাড়িতে খেয়েও সম্ভব নয়। সুতরাং এত অল্প দামে এবং ব্যালেন্সড। গন্ডগোলটা হচ্ছে মাইক্রোবায়োলজিক্যাল কোয়ালিটি। আমরা সেটা দেখতে গিয়ে, যেটা ধরুন আমরা দেখতে গিয়ে প্রথম দেখলাম যে মাইক্রোবায়োলজিক্যালি দেখতে গেলে এটা কিন্তু অনেক রকমের ইনফেকশন ক্যারি করছে। আমরা যেটা বলি ইকোলি, মানে যেটা আপনার নাইট সয়েল বা ধরুন ফিকাল কোলিফর্ম আমরা বলি, ফিসিস থেকে আসে, মানে সেটা হলে কিন্তু সেটা একটি থাকলেও খাবার যোগ্য নয়। ওটা কিন্তু আমরা প্রচুর খাবারে ওটা পেয়েছিলাম, প্রায় 50% খাবারে ওটা পেয়েছিলাম। তার থেকে নানা রকমের রোগ, ধরুন ডায়রিয়া, ডিসেন্ট্রি, ওর থেকেই কিন্তু হয়। সেই জন্য ওইটা আমাদের খুব চিন্তার ব্যাপার হয়ে গেছিলো যে ওইটা কী করে কন্ট্রোল করা যাবে। এবং প্রথমত কী করে করা যাবে জানতে গেলে প্রথমেই আমরা ভাবলাম কোথা থেকে আসছে সেটা জানা দরকার। তখন আমরা একটা স্টাডি আছে এফএও থেকে করে, হ্যাসাপ বলে, হ্যাজার্ড অ্যানালিসিস ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট, কোথায় কোথায় কন্টামিনেশনটা হচ্ছে। তখন আমরা দেখতে গিয়ে দেখলাম যে ওটা কিন্তু দুটো কারণ থেকে আসছে। মোটামুটি হ্যান্ডলিং, যে খাবারে যত বেশি হাত লাগছে সেই খাবারে কিন্তু তত বেশি ওটা হচ্ছে। ধরুন ছাকতে গিয়ে বা মাখতে গিয়ে বা তৈরি করতে গিয়ে তার থেকে আসছে। আর দ্বিতীয়ত আসছে জল থেকে। জল, যে খাবারই জল ব্যবহার হচ্ছে বেশি, সেই খাবারই কিন্তু একটু বেশি আসছে। সুতরাং তখন আমরা এই দুটো ধরনের খাবারের ওপরে বিশেষ করে চোখ দিলাম, যে বলার জন্য যে আপনারা এগুলো ঠিক করে করুন। এবং আমার মনে হয় যে
তাছাড়া মানে জেনারেল পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ব্যাপারই সব কিছুর মধ্যে এসে যাচ্ছে। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করছি দিদি, আপনি যে বলছেন ঠিক করার চেষ্টা করব, তো এই পার্সপেক্টিভেই আমি বলি যে আপনারা কি ধরনের প্রিকশনারি মেজার্স নেবেন ঠিক করেছেন আর কি? এইটা আমি অ্যাকচুয়ালি আমরা যখন প্রথমে এই গন্ডগোলগুলো পেলাম তখন আমরা ঠিক করলাম কি কি করতে হবে, কি কি করা উচিত। তাতে প্রথমেই ধরুন একটা ভেন্ডারদের কন্ট্রোল, যত ভেন্ডার আছে তার থেকে আর বাড়তে দেওয়া চলবে না, কারণ যে আমাদের কলকাতায় যতটা ভেন্ডার ধরার পারে তারা ধরতে ক্যাপাসিটি, সেটা প্রায় আমরা ক্রস করে গেছি। সুতরাং ভেন্ডার আর বাড়তে না দেওয়া উচিত। সেখানে কিন্তু পুলিশের দরকার। এখানে কিন্তু পুলিশের যেটা আমি রোল বারবার বলি, একটা পজিটিভ রোল, নেগেটিভ রোল না যে ভেন্ডার দেখলেই তুলে দেবো, তা কিন্তু নয়। পুলিশের হওয়া উচিত যে ভেন্ডাররা থাকবেই, ভেন্ডারদের ছাড়া কলকাতা শহর চলবে না, লোকে খাবে কোথায়? কিন্তু এমন ভাবে করতে হবে যাতে পুলিশ হেল্প করে তাদের ঠিকমতো জায়গায় বসানো, তাদের ঠিকমতো গার্বেজটা ঠিকমতো জায়গায় ফেলা, ঠিকমতো জায়গা থেকে জল আনা পুলিশের দায়িত্ব। মিউনিসিপ্যাল কর্পোরেশনের দায়িত্ব তাদের জলের সাপ্লাইটা ঠিকমতো দেওয়া, মানে ট্যাপ লাগিয়ে দেওয়া, গার্বেজটা সরিয়ে নেওয়া, তাদের ফুড কন্ট্রোলটা মনিটর করা। এইগুলো কিন্তু আসল ব্যাপার যেগুলো দেখার কথা। আমরা যেন একটা খুব পজিটিভ অ্যাটিটিউড করার জন্য আমরা তখন প্রায় পুলিশের সব সিনিয়র অফিসাররা, মিউনিসিপ্যাল কর্পোরেশনের সবাই, এমনকি চিফ মিনিস্টার একটা মিটিং চেয়ার করেছিলেন আমাদের, ভেন্ডারের ইউনিয়নের সবাই, ভেন্ডাররা, এবং এখানে অনেক রকমের ইউনিয়ন আছে কিন্তু অনেক পলিটিক্যাল পার্টির, আমরা সব ইউনিয়নকে নিয়ে কাজ করি, সবাইকে নিয়ে। তখনই আমরা একটা সিটি প্ল্যান অফ অ্যাকশন বানিয়েছিলাম কলকাতায়, যে কোন কোন রাস্তায় ভেন্ডাররা বসতে পারবে, কোন কোন রাস্তায় বসতে পারবে না, কোন কোন রাস্তায় কজন ভেন্ডার বসতে পারবে, তারা কি ধরনের ওই যে কিয়স্ক যাতে করে বিক্রি করে, তার একটা ডিজাইনও পুলিশ তৈরি করে দিয়েছিল। তখন ভেন্ডার্স ইউনিয়ন সেটা দেখে অ্যাপ্রুভ করেছিল, কিছু কিছু চেঞ্জ এনেছিল। ইট ওয়াজ, আমি কি করে বোঝাবো, এটা একটা এমন, এটা খুব পজিটিভ, মানে সবাইকারই একই রকম আইডিয়া ছিল যে হ্যাঁ। আমি একটা কথা বলতে চাই, ধরুন বাড়িতে আমরা যখন রান্না করি, কোনো একটা খাবার দিই, তখন যদি কেউ বলে এটা খুব খেতে ভালো হয়েছে, দেখতে খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, আমাদের যেরকম একটা আনন্দ হয়, এটা কিন্তু ভেন্ডারদেরও একই ব্যাপার। তাদেরও যদি কেউ একটা খাবার খেয়ে বলে যেটা খেতে খুব ভালো বা পরিষ্কার পরিচ্ছন্ন, ওদেরও কিন্তু এই সাইডটা খুব জানা দরকার। এখন তাদের মধ্যে একটা নেগেটিভ সাইড তুলে দাও, খারাপ খাবার, এইটা কিন্তু রাখলে চলবে না। একটা পজিটিভ অ্যাটিটিউড নিয়ে যদি ডিল করা যায়, তোমাদের খাবারটা খেতে খুব ভালো, এত ভ্যারাইটি আমরা পাই না, কিন্তু তোমাদের মধ্যে পরিচ্ছন্নতা একটু বাড়াতে হবে, এই জিনিসটা আমরা, এই অ্যাওয়ারনেসটা ওদের মধ্যে দরকার। এইটাই আমাদের ক্যালকাটার মডেল। এখন যার জন্য আমরা ভেন্ডারদের সাথে প্রচুর কাজ করছি। আমরা চেষ্টা করছি ভেন্ডারদের নিয়ে ট্রেনার তৈরি করতে। আচ্ছা, আপনি কি পজিটিভ ওদের সাংঘাতিকভাবে ইনভলভ, ভীষণভাবে ইনভলভ। তারা নিজেরাই এখন ট্রেনার। ধরুন আমরা একবারে প্রায় 60-70 জন করে ভেন্ডারকে যখন করি, তারাই কিন্তু আবার পরের ওয়ার্কশপগুলো তৈরি করার চেষ্টা করে, এবং তারা নিজেরাই বসে, নিজেরাই কি করা উচিত না উচিত বলে, নিজেরাই পাশের ভেন্ডারকে কন্ট্রোল করার চেষ্টা করে। এই জন্য আমি বলছি শুরু হয়ে গেছে, এখন সময় তো লাগবে, কারণ ভেন্ডার 1 লাখ ভেন্ডার এবং অনেক কলকাতা সারা জায়গায় ছড়িয়ে আছে। এইটার জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞ ভেন্ডার্স ইউনিয়নদের কাছে, কারণ তারা আমাদের সাহায্য করেছেন। তাছাড়া যেটা অ্যাডমিনিস্ট্রেশন, যেটা আমাদের একটা পজিটিভ অ্যাটিটিউড নিয়ে, আমি আর পুলিশ অফিসারদের নাম করলাম না, কিন্তু তারা এখন এত, মানে অ্যাজ এ ট্রেনার আমি বলবো তারা আমাদের থেকেও ভালো। মানে আমাদের থেকেও যারা আমরা যখন কাজ করি, তাদের থেকেও তারা কোথায় প্রবলেম, কেন গন্ডগোল হচ্ছে, কেন জলে কন্টামিনেশন আসছে, কোথা থেকে কন্টামিনেশন আসছে, সিম্পল জিনিসগুলো। ধরুন জলের জায়গাটা যদি রাত্রে উল্টো করে দেওয়া যায়, শুকিয়ে নেওয়া যায়, দ্যাটস এ মেজর কন্ট্রোল, তাহলে জলে কন্টামিনেশন আসবে না। তবে জলে কিছু ডোবাবে না, কারণ সেটা মাটিতে রাখে আবার তুলে ডোবায়, তো তলার থেকে ধুলোটা জলে চলে যায়, ডোবাবে না। একটা ট্যাপ রাখা পাশে, এই ছোটো ছোটো জিনিস যেগুলো আমরা বলি, সেগুলো কিন্তু এগুলো সিম্পল। তবে আমার একটা কথা সবসময় মনে পড়ে, তখন আমাদের চিফ সেক্রেটারি মিটিংয়ে প্রথমেই বলেছিলেন যে আপনারা যা খুশি করবেন করুন, কিন্তু দাম যেন না বেড়ে যায়। আপনারা ভেন্ডারদের যা খুশি করান, কিন্তু এই যে কলকাতার যে একটা আছে, মানে ট্র্যাডিশন আছে, কম দামে এত ভালো খাবার পাওয়া যায়, কিন্তু আপনারা নষ্ট করবেন না। আমরা রিসেন্টলি বর্ধমানে এবং হাওড়াতেও এটা করেছি, একই ধরনের কাজ, ওখানেও একই রকমের জিনিস পেয়েছি। একটা আমি জিনিস একটু শেয়ার করতে চাইছি এখানে, যে ধরুন বর্ধমানে আমরা যখন দেখি যে পপুলারিটি কোন খাবার সব থেকে পপুলার, দেখতে গিয়ে দেখলাম বর্ধমানে সব থেকে পপুলার চাউমিন। এখন বলুন, একটা চাইনিজ খাবার, সেটা একটা বর্ধমানের মতো জায়গায় কে পপুলার করলো? ভেন্ডাররাই করেছে। এটা ওদের নাগালের মধ্যে এনে দিয়েছে সাধারণ লোকের, কারণ আমরা তো করছি সাধারণ জায়গায়। এইটার জন্যই আমার মনে হয় যে স্ট্রিট ফুডের একটা বিরাট স্থান আছে, কিন্তু তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা বিশেষভাবে প্রয়োজন। তার জন্য অ্যাডমিনিস্ট্রেশন এবং তার সঙ্গে ভেন্ডার, যাদের জিনিস ওটা, তাদেরই পরিষ্কার হতে হবে। থ্যাংক ইউ দিদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এত ব্যস্ত, দেশ বিদেশে যাচ্ছেন, তবুও আপনি এই ব্যস্ত স্কেডিউল থেকে টাইম বার করে আমাদের এই আসরে এসেছেন, অনেক ধন্যবাদ।
আর উনি একটা কথা বললেন যেটা আমার ভীষণ ভালো লাগলো, যে স্ট্রিট ফুড এই যে জয়েন্টসগুলো, দিস আর অল সোশ্যাল আউটলেটস। তো এগুলোকে কিন্তু তুলে দেওয়া চলবে না, বরং আমাদের অ্যাপ্রোচটা হওয়া উচিত আমরা কিভাবে এটাকে আরও মোর হাইজিনিক করে তুলবো, আরও হেলদি নিউট্রিশিয়াস ফুড যাতে ওখান থেকে পাওয়া যায়। আজ তাহলে আমাদের এই আলোচনা এখানেই শেষ করছি, আমার হাতে আর একদম টাইম নেই, আবার নেক্সট দিন দেখা হবে। চলি তাহলে, নমস্কার। নমস্কার, আমি কাঞ্চনা। নারী নিয়ে আড্ডামাতে আবার চলে এলাম আপনাদের সামনে বিয়ের মরশুম, তাই পার্টি ওয়্যার এবং বিয়ের শাড়ি অবশ্যই চাই আপনাদের। আমি চলে এসেছি বেনারসি নিকেতনে আপনাদের সঙ্গে আড্ডা মারতে মারতে, মার্কেটিং আর মার্কেটিং এর সঙ্গে আড্ডা। কি জমবে ভালো না? তবে আসেন আমার সঙ্গে। বেনারসি নিকেতনে যখন চলে এসেছি তখন সন্দীপ শাহের সঙ্গে অবশ্যই কথা বলতে হবে, কারণ তিনিই আমাদের টিপস দেবেন যে এবারে বিয়ের মৌসুমে কি ধরনের বিয়ের শাড়ি আমাদের নেওয়া উচিত আর কি ধরনের পার্টি শাড়ি নেওয়া উচিত। নমস্কার সন্দীপ। নমস্কার। আচ্ছা সন্দীপ, আপনি আমাকে দেখান, মূলত প্রথমে বিয়ের শাড়ি দেখান, কেন সামনেই বিয়ের মরশুম, বিয়ে তো চলছেই, প্রত্যেক দিন এক এক রকম ভাবে সাজিয়ে নিজেকে সাজিয়ে তুলছে। তা আপনাদের দোকান থেকে একজন নারী নিজেকে আরো কি নতুন ভাবে সাজাতে পারে, এটা যদি একটু বলেন। হ্যাঁ দেখুন, বিয়েতে বাঙালিতে তো বেনারসি ছাড়া কিছু বলা হওয়াই যায় না। বেনারসি তো বিয়েতে মেন আসেই, বিয়ে বৌভাত সবেতেই বেনারসি লাগে। তো আমাদের এখানে এই বছর বেনারসি কালেকশন প্রচণ্ড ভালোভাবে এনেছি। আমাদের দোকান নতুন, 3 বছর হয়েছে আমাদের এই নতুন দোকানে। তো সেই হিসেবে এখানে মার্কেটে দাঁড়িয়ে আজকে আমি বলতে পারি যে আমাদের মার্কেটে ওয়ান অফ দ্য বেস্ট কালেকশন বেনারসি পাওয়া যাবে এখানে। যেমন আপনি দেখতে পাচ্ছেন এই শাড়িটা আছে, একটু দেখুন। এগুলো এবার বেনারসির ওপর নতুন ডিজাইন এসছে, 3টে কালারের ওপর আঁচল আছে, বডি আছে, অল ওভার এগুলো কাজ আছে। মোটামুটি এগুলো দামের রেঞ্জটা কত থেকে শুরু? এগুলো আপনার পড়বে 3,500, 3,000, 3,500 মধ্যে। এবার এছাড়া আর কি আছে? বেনারসি আমাদের স্টার্টিং আছে 1100-1200 থেকে, সেই থেকে আপনার 10,000, 12,000 অবধিও বেনারসি পাওয়া যায়। বেনারসি বিভিন্ন ভ্যারাইটি আছে এখানে। আচ্ছা, বেনারসি ছাড়া কাঞ্জিভরম, সিল্ক, ধর্মাভরম, ইক্কত, বালুচুরি, বোমকাই সবই পাওয়া যায়। হ্যাঁ, তো এইবার আর বিয়েতে এখন বৌভাতের জন্য স্পেশালি বেনারসি ছেড়েও অনেকে কাঞ্জিভরম ইউজ করছে। ভালো ভালো অনেক রকম কাঞ্জিভরম বেরোচ্ছে, যেমন হ্যাঁ একটা যদি দেখান। এখানে একটা রয়েছে দেখুন, এগুলো বলে, জাস্ট ডিসপ্লে করে দিচ্ছি আমি। এর আঁচলটা দেখুন। আজকাল অনেকে বেনারসিটা আবার পুরনো হয়ে গেছে বলে অনেকে কাঞ্জিভরম এইসব স্টাইলগুলো বৌভাতের জন্য ইউজ করে। হ্যাঁ, তো এরকম আরও আছে। এই একটা বেনারসির দেখুন নতুন স্টাইল, এগুলোকে বলে মিনে কাজের ওপর। যেমন এই ভ্যারাইটিটা দেখুন, এগুলো সব নতুন নতুন এইবারের আইটেম। আর আছে আপনার এইটা দেখুন, ওয়াল কলম আছে, এগুলো আজকালকার পার্টি ওয়্যারে প্রচণ্ড প্রচলিত। এটা পার্টি ওয়্যারে আজকাল খুব প্রচলিত আছে। আচ্ছা, এই শাড়িগুলো যে আমি দেখলাম, এই শাড়িগুলোর দামের রেঞ্জ কত? 1800 থেকে আপনার 3,000 অব্দি, 3,032 অব্দি রেঞ্জ হবে ওয়াল কলমের রেঞ্জ। আচ্ছা, আপনার কাঞ্জিভরম আপনি পাবেন আমার এখানে এই 1600 থেকে আপনি 4,000, 5,000 অব্দি কাঞ্জিভরম পাবেন। বাঙালি জনজীবনের সঙ্গে আজকাল পার্টিটা এমনভাবে জড়িত যে পার্টি ছাড়া মানুষ বাঁচে না। আজকাল দেখা যায় যে সপ্তাহে 2-3 বার প্রত্যেকটা পরিবারে পার্টি লেগেই আছে, নয় সেটা জন্মদিন, নয় গেট টুগেদার, নয় অন্য কিছু। তো এই পার্টির পরিবেশে সকলেই একটু নিজেকে অন্যভাবে সাজাতে চায়। তো আপনাদের দোকান সেভাবে কিভাবে হেল্প করছে, মানে কি ধরনের শাড়ি এখানে মূলত পাওয়া যায়, সেটা দামের রেঞ্জ কত, কোনো স্পেশাল কালার্স কি আপনি সাজেস্ট করছেন এবারে শীতের পার্টির জন্য? আমাদের কাছে সেরকম শীতকালে পার্টি ওয়্যারও প্রচুর আছে। এগুলো সিল্ক, যেগুলো বিয়ে বাড়ি ফিয়ে বাড়িতে অ্যাটেন্ড করে। আজকালকার নর্মাল পার্টি ওয়্যারের জন্য জর্জেটের প্রচুর রকম ভ্যারাইটি আছে। আপনি দেখুন, এটা একটা ভ্যারাইটি আছে। এগুলোর রেঞ্জ খুব হাই হয় না, মূলত এগুলো স্টার্ট হয় 500-600 থেকে, এগুলো 1100, 1200, 1500 অব্দি রেঞ্জ যায়। হ্যাঁ, খুব হাই রেঞ্জের এগুলো হয় না, তবে পার্টি ওয়্যার দেখতেও ভালো লাগে খুব। আর খুব জমকালো লাগে। তারপরে ইউ হ্যাভ দিস ওয়ান, এগুলো খুব সোভারের ওপর একটু যারা চায়, এটা যেমন একটু গজেসের ওপর, এটা একটু সোভারের ওপর যারা কাস্টমাররা চায় তাদের জন্য এগুলো আছে এখন পার্টিতে। এগুলোর দাম কত? এগুলোর দাম আপনার 1400-1500। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, থ্যাংক ইউ। কবিতা, গান, পোশাক আশাক, দামি ব্যক্তিত্ব সবই পাবেন আমার কাছে। অর্থাৎ প্যাশন থেকে ফ্যাশন পর্যন্ত সমস্ত দিকেই আমরা এগিয়ে রয়েছি।
ঠিক আপনাদের মতন, অর্থাৎ আজকের নারীর মতন। আজকের মতন বিদায় নিলাম, ভালো থাকবেন, চিঠি দেবেন। আমি জানি আপনারা সবাই রেডি হয়ে বসে আছেন, আর আজকে আমিও ভীষণ ভীষণ এক্সাইটেড, কারণ আজকে আমি ঠিক না, আমাদের সঙ্গে একজন আছেন, তিনি এমন একটা সুন্দর এত ভালো একটা রেসিপি আপনাদের দেবেন যে আমি থাকতেই পারছি না, মানে পরে তো ওটা আমি টেস্ট করব, আমি খাবো। সেই জন্য বলছি আজকে আমাদের সঙ্গে আছেন জয়শ্রীদি। জয়শ্রীদিকে তো আলাপ করে দেওয়ার আলাদা করে কিছুই নেই, জয়শ্রীদি ভীষণ সুন্দর সুন্দর রেসিপি দেয়। আজকে একটা খুব সুন্দর রেসিপি দিচ্ছে, সেটা জয়শ্রীদি বলবে, বলে দাও। আমি বলবো হ্যাঁ। চিকেন বলো সিজলার, চিকেন সিজলার। আচ্ছা তুমি আগে বলো চিকেন সিজলারে কি কি লাগছে, মানে খুব তাড়াতাড়ি হয়ে গেলে আমার পক্ষে খুব ভালো, আমি থাকতে পারছি না, একটু তো দেখো সময় দিতেই হবে, বলো চিকেনটা সেটাই সিদ্ধ তো করতে হবে। সেটাই। আচ্ছা, চিকেন সিজলার করতে লাগছে চিকেন বোনলেস, তারপরে কফি সিদ্ধ, গাজর সিদ্ধ আর বিনস সিদ্ধ। আচ্ছা এটা একটু আমরা সিদ্ধ করেই রেখে দিই। আচ্ছা আচ্ছা সিদ্ধ মানে কিন্তু এরকম না, মানে গলে যাবে এরকম না, আচ্ছা, একটু অল্প 2-3 মিনিট গরম জলে। ক্যাপসিকাম, সোয়া সস, চিনি, নুন, লঙ্কা গুঁড়ো, মাখন, রসুন বাটা, পেঁয়াজ বাটা, একটু আলু ফিঙ্গার চিপসের মতন করে কেটে রেখেছি, আর এই কর্নফ্লাওয়ার, বাঁধাকপির পাতা। আচ্ছা আচ্ছা এই বাঁধাকপির পাতা, হচ্ছে মোটামুটি সাদা তেল লাগছে। এইবার আস্তে আস্তে প্রসেসিং এ যাই আমরা। শুরু করো, গ্যাস অন করবো। গ্যাস অন করে দাও। আলুটা আমরা আগে একটু ভেজে নেব, একটু ডিপ ফ্রাই হবে। তাহলে তেল দিয়ে দিই, ডিপ ফ্রাইতে একটু তেলটা বেশি দিই। আচ্ছা এটা সাদা তেল সরষের তেলে আলাদা কোনো ব্যাপার আছে নাকি? সাদা একটু সাদা তেল, সাদা তেলই হবে, মানে সরষের তেলের গন্ধটা বোধহয় এটার জন্য ঠিক না। আর এইটা হচ্ছে মনামি সিজলার প্লেট। আচ্ছা এইটা হচ্ছে সিজলার প্লেট। আচ্ছা আচ্ছা এটার ব্যবহারটা তো আমরা পরে দেখবো, কিন্তু তার আগে বলি যে এইটা না থাকলে, মানে যাদের বাড়িতে নেই আর কি, তারা কি করবে? এটা একটু মুশকিল আছে, তাওয়াতে হয় কিন্তু এত গরম হয়ে যায়, তো ওইটা যদি কেউ কোনো কিছু বেসের উপরে রেখে করতে পারে, ওই রুটি করার তাওয়াতেও কিন্তু হয়। আচ্ছা কিন্তু বেসটা তো এটাতে সিজলার হচ্ছে গরম গরম সার্ভ করাটা এটার মেইন ব্যাপার। অতএব সে যদি একটা বেস কিছুতে করে নিতে পারে, ধরো সেটার মধ্যে রেখে বা কিছুভাবে ভালো করে গ্লাভস পরে ধরে যদি সার্ভ করতে পারে, আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে। এটা গরম করতে দিতে হবে, যতক্ষণ রান্না চলবে প্লেটটা তোমার গরম হতে থাকবে। যতটা গরম হয় ততটা ভালো। হ্যাঁ একদম একদম দারুণ গরম। এইবার আমি আলুটা একটু ভেজে রাখবো। এই আলুটা একটু ডিপ ফ্রাই করে নিতে হবে। আর তোমার সিজলার তো হলেও তো দিলেও একটু হাফ কুক থাকলে তো গরমের মধ্যে হয়, তো ওইটা একটু কুক হতেও থাকে। আর আলুটা ভাজা হোক, আমি ততক্ষণ একটা কাজ করি, এই বোনলেস চিকেনটাকে একটু মেখে ফেলি। একটু রসুন বাটা দিলাম, কর্নফ্লাওয়ার দিলে না? কর্নফ্লাওয়ার কতটা দিলে বললে? ওই 2 চা চামচ। আর 300 চিকেনের মধ্যে এইরকমই, মানে চিকেনটা তুমি নুন দিলে, তারপর রসুন দিলে, রসুন দিলাম, আর দিলে কর্নফ্লাওয়ার। এটা বোধহয় হয়ে গেছে। দেখো একদম লাল হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। এটার মধ্যে তুলে রাখি আমরা। আমাদের সিজলার প্লেট কিন্তু গরম হচ্ছে। হ্যাঁ তুমি তো বললে যত গরম হয় তত ভালো। আচ্ছা এই যে চিকেনটা তুমি এখন মেখে রাখলে, এটা কি এমনি আগে থেকে মেখে রাখা যায়? মেখে রাখলে তো ভীষণই ভালো হয়। মেখে রাখলে ভালো হয়, তবে যে সেরকম যে দরকার নেই, যদি হঠাৎ মনে হয় করব, করেও ফেলা যায়। তাতে রান্না করার আগে মেখে নিলেও হয়ে যায়, অসুবিধা কিছু নেই। এখন তো সবই তাড়াতাড়ি না। আচ্ছা এই তেলেই এটা হয়ে যাবে না? হ্যাঁ এই ভাজবো। এখন তুমি বড় পিসও নিতে পারো, চিকেন লেগসের দিক থেকে একটু নিলে, এরকম ভাবে করলে একটু সময় বেশি লাগবে। বোনটা সিদ্ধ হতে তো সময় দিতে লাগে না। এগুলো কি একটু মানে তোমার এক একটা পিস করে দিচ্ছ তাই বলছি, মানে একটু আলাদা আলাদা ছাড়া ছাড়া হলে একটু ছাড়া ছাড়া হবে।
এটা কতক্ষণ ভাজা হবে চিকেনটা? চিকেনটা একটু ব্রাউন হয়ে গেলে নামিয়ে দাও। তার এখন একটু রাখো আর একটু হতে দাও। এটা মোটামুটি একটু ব্রাউন হওয়া অবধি ভাজতে হবে। আচ্ছা জয়শ্রীদি, তোমার কোনো এরকম তুমি তো বললে অনেক জায়গায় তুমি রেস্টুরেন্টে খেয়েও অনেক রান্না টান্না শিখেছো, তো এরকম কোনো রান্না নিয়ে কোনো মজার ঘটনা আছে? আমার মা তো ওয়ার্কিং ছিল, মা হেডমিস্ট্রেস ছিলেন। তা মাও ভালো রান্না করতো, নানা রকম রান্না। তখনকার দিনে যেরকম চিংড়ি মাছের মালাইকারি, এটা ট্র্যাডিশনাল ফুড, দই মাছ। আর আমাদের বাড়িতে গেস্ট আসলে ভীষণ লুচিটা হতো, সেই দূর থেকে যেত লুচিটা হতো। আমরা খেতে থাকতাম আর কলকাতার বাইরে থাকতাম। তখন বলতো যে মা বলতো লুচিটা করে দিই, লোকের পেট ভরে যাবে। তখন তো ফাস্ট ফুডের কিছু ব্যাপার ছিল না। তখন একবার হয়েছিল ক্লাস 6-এ, মা তখন উনুন আর কি, আমি যখন ক্লাস 6-6-এ পড়ি, তখন লুচিটা ভাজছিল। আমি হঠাৎ দৌড়াতে খেলার থেকে এসে বললাম কি মা আমি লুচি ভাজবো বলে এক কড়াই তেলের মধ্যে আমি দূর থেকে ছপাং করে বলার আগে লুচিটা দিয়ে দিলাম। আচ্ছা। আর তাতেই আর কি সেই আমার ছিটকে এসেছিল। কিন্তু অদ্ভুত, কিন্তু আজকালকার আমি দেখেছি অনেক মা তখন বাচ্চাকে মারে আর কি, যে হাত দিলি কেন। মা কিন্তু বললো কোনো দিন কিন্তু মানে ডিপ ফ্রাই যখন করবে ওপর থেকে ছাড়বে না, তুমি কিন্তু এইভাবে ছাড়বে। মানে তুমি খুব ছোটবেলা থেকেই রান্না করছো? ভালোবাসতে রান্না করতে। মানে অনেকে আছে না রান্না থাক করবো না, কিন্তু ছোটবেলায় কেউ রান্না করছে, কেউ কোথায় ভীষণ ভালো রান্না করলো, ভীষণ মনে হতো যে কি বলো না গো, কি করে করলে। এইবার আমি একটু পেঁয়াজ দেব, মানে ওই তেলটাকে একটু কমিয়ে নিয়ে অল্প অল্প একটু তেল রেখে একদম অল্প পেঁয়াজটা ভাজতে হবে। রসুন। আচ্ছা, এরপর আমরা একটু সোয়া সস দেবো। আচ্ছা, পেঁয়াজটা ওই অল্প করে ভেজে নিলেই হবে না? এ হয়ে গেছে আমাদের মোটামুটি। 4-5 চামচ মতো। সিজলার প্লেটটা ভীষণ গরম হয়ে গেছে। লঙ্কা গুঁড়ো। এটা কি একটু ঝাল ঝাল হবে? একটু ঝাল ঝাল। যে না খাবে তার তো মানে কম্পালসারি কিছু নেই। রসটা দেওয়ার পর, লঙ্কাটা দেওয়ার পর ভীষণ ভালো একটা গন্ধ বেরোলো। এবার চিকেনটা দিয়ে দেবো আমরা। আচ্ছা, এবার একটু নুন আর একটু মিষ্টি দেওয়ার পালা, তাহলে হয়ে যাবে না? সস থাকলে কিন্তু একটু নুনটা কম লাগে। এই টেস্ট করে নেবে লোকে। আচ্ছা আচ্ছা, নুন একটু আর চিনি অল্প, ওই নুন পরিমাণ মতন আর হাফ চামচ মতন চিনি। এবার কর্নফ্লাওয়ারটা একটু গুলে দিয়ে দেবো। সসটা দেওয়ার পরেই কিন্তু মানে গন্ধটা যে আমরা কন্টিনেন্টাল ডিশগুলো খাই সেই রকম এসছে। না, এই গন্ধটা তোমার একটু চাইনিজ এসে গেছে না? চাইনিজ এসে গেছে। আর এইবার আমার দেখতে হবে সিজলার প্লেট কতটা তেতেছে। বাবারে, অনেকটা ফুটছে জলগুলো পুরো। এইবার এইরকম কতগুলো বাঁধাকপির পাতা এখানে দিতে হবে। এবার অল্প অল্প করে সাইডে মাখন দিতে হবে। পাচ্ছ আওয়াজ? এই মাখনটা কেন দিচ্ছ? এই যে ধোঁয়া বেশি হবে। আচ্ছা, এটা হয়ে গেল। এবার এই যে ভেজিটেবল সিদ্ধগুলো আছে এর মধ্যে দিয়ে দিলাম। গাজর আর ফুলকপি, বিনস। এটা তোমার মানে তুমি যা ইচ্ছে ভেজিটেবল স্টাইলেও দেওয়া, ভেতরের বাঁধাকপি কুচিও দিতে পারো, মানে নিজের মন মতন করে রেঁধে নেবেন। ক্যাপসিকামটা এটার মধ্যে দিয়ে একসাথে ছড়িয়ে দিলে। আচ্ছা, ক্যাপসিকামটা ওটার মধ্যে দিয়ে দিলাম। ক্যাপসিকামটা বেশ বড় বড় করে কেটেছো না? ও, আলু ভাজা যেটা আমাদের আগে ছিল সেটাও এটার মধ্যে দিয়ে দিতে হবে। এইবার এইটার মধ্যে ঢালতে হবে। এইটা সাইড করে, এইটাই খুব সাবধানে করবেন। ছাকা লাগার ব্যাপার যেটা থাকে। দর্শকরা আমি বলছি হাতটা পুড়ে যাওয়ার প্রচন্ড চান্স থাকে। কি দিয়ে করবে সাবধানে দেখো।
এটা অফ করে দিন। এটা অফ করে দাও। এবার কিন্তু রান্না হচ্ছে। আবার একটু বাটা, একটু মাখনটা সাইড করে করে দেবেন। মাখনটা দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যাচ্ছে। তাই না, তোমার সিজলার। আচ্ছা আমি কি এখন টেস্ট করতে পারবো না, পুড়ে যাবে জিভ? তুমি বলো। সেটা তোমার উপর ডিপেন্ড করছে, সিজলার তো এরমই আসে, এরমই খায়। না একটু টেস্ট করি, একটু রাখি বুঝলে। ভীষণ সুন্দর গ্রেভিটা হয়েছে, আমি আঙুল আর ছোট করে টেস্ট করে বুঝতে পেরেছি। চিকেন সিজলার করতে লাগছে মাখন, লঙ্কা গুঁড়ো, বোনলেস চিকেন, গাজর সেদ্ধ, সাদা তেল, চিনি, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ক্যাপসিকাম, আলু, ফুলকপি সেদ্ধ, কর্নফ্লাওয়ার, বিনস, সয়া সস, বাঁধাকপির পাতা। পাত্রে তেল দিয়ে আলুগুলো প্রথমে ভেজে নিন। সিজলার প্লেটটা ওভেনে গরম করতে দিন। এবার বোনলেস চিকেনের মধ্যে রসুন বাটা, কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মাখুন। মাখা চিকেনটা ডোবা তেলে ভাজুন। লাল করে ভাজা হয়ে গেলে নামিয়ে রাখুন। ওই তেলে পেঁয়াজ ভাজুন। সয়া সস ও লঙ্কা গুঁড়ো দিয়ে একটু রান্না করে ভাজা চিকেনগুলো দিয়ে দিন। কর্নফ্লাওয়ার গুলে ওতে দিয়ে দিন। দেখে নিন সিজলার প্লেটটা গরম হয়েছে কিনা। গরম হলে কপির পাতা, গাজর ও ভাজা আলুগুলো দিয়ে সাজান। পাশ থেকে একটু একটু করে মাখন দিন। চিকেনটা ঘন হয়ে এলে ওই প্লেটে ঢেলে দিন। পাশ থেকে মাখন ঢেলে দিন। এবার গরম গরম পরিবেশন করুন। আপনাদের মানে একটা সুন্দর পার্টির প্রিপারেশন আমরা আজকে শিখিয়ে দিলাম, জয়শ্রী শিখিয়ে দিলেন। ভীষণ ভালো লাগলো জয়শ্রীদি। তুমি জয়শ্রীদি এত সুন্দর সুন্দর রেসিপি দেয়, জাস্ট মানে থাকা যায় না। আর আপনারা এরকম সুন্দর সুন্দর রেসিপি তো আমাদের লিখে পাঠাচ্ছেন, কি পাঠাচ্ছেন তো? হ্যাঁ পাঠাবেনই তো, কারণ আপনাদের মধ্যে যিনি সেরা রেসিপি পাঠাবেন উনি তো পুরস্কার পাবেন, আর সঙ্গে সুযোগ পাবেন মনামির সাথে নারীর রান্নাঘরে এসে রান্না করার। আমাদের রেসিপি পাঠাবেন এই ঠিকানা।